আমি আপনার বউ হতে চাই রায়হান ভাই, আপনার হালি হালি বাচ্চার মা হতে চাই। করবেন আমাকে বিয়ে? আড্ডার মাঝে সরসির কন্যার কথা শুনে ব্রোদর শুটালো। দিগন্ত তালুকদার হাতের সিগারেটটা কয়েক টানে শেষ করলো। নাক মুখ দিয়ে বেপরোয়াভাবে ধোঁয়া ছাড়তে ছাড়তে আড্ডার মাঝে থেকে উঠে এলো পটুয়ারি বাড়ির ছোট রাজকন্যা বেলা। পটুয়ারি শেষমেশ কিনা রাস্তা রাস্তায় ঘুরে প্রপোজাল দিয়ে বেড়াচ্ছে। বাড়ি বেড়া। দিগন্তের কথা শেষ হওয়ার সাথে সাথে সেখানে উপস্থিত সকল হা করে হাসা শুরু করলো। রায়হান হাসতে হাসতে দিগন্তের পাশে এসে বলে, আহ, এভাবে বলছিস কেন? মেয়েটা কত স্বাদ নিয়ে আমাকে প্রপোজাল দিচ্ছে দেখিস না? রায়হান কথা আরেক দফা হাসির রোল পড়ল সেখানে। দিগন্ত গরম চোখে তাকালো রায়হানের দিকে, কিন্তু রায়হান যেন দেখেও দেখল না। দিগন্তকে টপকিয়ে বেলার কাছে এলো। রায়হানকে কাছে আসতে দেখে খানিকটা লজ্জায় গুটিয়ে গেল বেলা। কখন কিভাবে যেন এই সুদর্শন ছেলেটা মন কেড়ে নিয়েছে ওর। রায়হান বেলার গুটিয়ে যাওয়া দেখে আর চোখ দিগন্তীর দিকে তাকালো। ওর জ্বলন্ত চোখ বেলাতে নিবদ্ধ। রায়হান গলা খাঁকড়িয়ে দিয়ে বলল, আমি তো হালি হালি বাচ্চা সামলাতে পারবো না বেলা। চাকরি নেই, বেকার একটা ছেলে, সাথে গুন্ডামি করে বেড়ায়। বউ সামলানোর তো কষ্টসাধ্য ব্যাপার, এত বাচ্চা কিভাবে সামলাবো? খুব সাহস নিয়ে বলে তো ফেলেছে বেলা, কিন্তু এখন মনে হচ্ছে মাটি ফাঁক করে নিচে ঢুকে যেতে। কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে নিজের বেহায়াপনায়। একটা মেয়ে হয়ে কিনা এতগুলো ছেলের সামনে দাঁড়িয়ে ক্রাশ বয়কে প্রপোজ করলো, আর করলই বা কীভাবে? ডিরেক্ট হালি হালি বাচ্চা। এটা মনে পড়তেই চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। রায়হান ঠোঁট টিপে হেসে কিছু বলতে নিবে তার আগেই একটা দাবাং মার্কা চর পড়ল বেলার গালে। চরের তাল সামলাতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে মুখ থুবড়ে পড়ল বেলা। গালে মনে হয় কেউ আগুন লাগিয়ে দিল। মাথা ঘুরছে, সাথে চোখ দিয়ে টপ টপ করে অশ্রুকণা আপনি ঝরে পড়ল। রায়হান রাগী চোখে তাকালো দিগন্তের দিকে। বেলাকে নিচ থেকে উঠানোর জন্য এগোতে নিল দিগন্ত হংকার ছেড়ে বলল, খবরদার, সাহায্য তো দূর, ওর আশেপাশেও ঘেসবি না। বেয়াদব মেয়ে, এভাবেই পড়ে থাক। কলিজা কত বড় ওর, আমার সামনে এসে পিরিতি আলাপ মারায়। মুখ টিপলে দুধ বের হবে সেই মেয়ে এসেছে হালি হালি বাচ্চা জন্ম দিবে। ওকে একটা কেন, হালি হালি থাপ্পড় মারা উচিত। অসভ্য মেয়ে কোথাকার। অপমানে ঘেনায় মরে যেতে ইচ্ছে করলো বেলার। ভর দুপুরে রাস্তার মাঝখানে এত মানুষের সামনে এভাবে অপমানিত হতে হলো ওকে। চটটা যে শুধু গালে পড়েনি তা বেলার চোখ দিয়ে ঝরে পড়া অস্ত্রগুলোই বলে দিচ্ছে। চটটা ওর আত্মসম্মানে পড়েছে। রাস্তার পাশে থাকা কচি কাচারা থেমে থেমে তাকিয়ে আসে বেলার দিকে। কেউ কেউ বিনোদন নিয়ে হাসছে, আর কেউ কেউ হালকা ফিসফাসে বেলাকে দেখিয়ে বলছে, ওই যে পটুয়ারি বাড়ির ছোট মেয়ে না, শুনলাম কার যেন প্রেমে পড়েছে। এত সাহস, দিগন্তের সামনে দাঁড়িয়ে গলা উঁচিয়ে কথা বলছে। বেলা মুখ থুবড়ে পড়া অবস্থায় মাটির গন্ধ নিচ্ছে আর কাঁদছে। মনে হচ্ছে মাটি একটু দয়া করে ফেটে গেলে ও ঢুকে পড়তো সেখানে। মাথার ভেতরে যেন বাজ পড়েছে। গালটা তো জ্বলছেই, কিন্তু তার চেয়ে অনেক বেশি জ্বলছে ওর অন্তর আত্মা। কিছু না ভেবেই উঠে দাঁড়ালো বেলা। রক্তাক্ত ঠোঁট আর ধুলো মাখা জামা নিয়ে চোখ তুলে চাইল দিগন্তের দিকে। রায়হান ওর দিকে এগিয়ে এসেছিল ঠিকই, কিন্তু দিগন্তের হুঙ্কারে থেমে গিয়েছে। কড়া গলায় বলল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস দিগন্ত। ও ছোট মানুষ, এসবের কি বুঝে? দিগন্ত অপেক্ষা করলো রায়হানের কথা। দাঁতে দাঁত পিষে বলল, ছোট মাই ফুট, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বল এখনই, না হলে ওকে মেরে কি অবস্থা করব নিজেও জানি না। বেলা কিছু বলল না, নিঃশব্দে একবার তাকালো রায়হানের দিকে। তারপর রাস্তার লোকজনের চোখ অপেক্ষা করে সোজা হেঁটে চলে গেল। না কারো সাহায্য নিল, না কারো চোখের করোনা চাইনি। পা দুটো টল ছিল, চোখ ঝাপসা। সেভাবেই হেঁটে চলে গেল পটুয়ারি বাড়ি। দিগন্ত বেলা গড়িয়ে রাতের প্রহর চলছে। বেলা চুপ করে ঘরের এক কোণে বসে আছে। গালটা এখনো লাল, হালকা ফোলা,
মা অনেকবার ওর ঘরে এসে জানতে চেয়েছে কি হয়েছে, কিন্তু বেলা কিছু বলেনি। এমনি কি বাবার প্রশ্নও এড়িয়ে গিয়েছে বেলা। এই বেলা, কি করছিস? সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া আর কাজ নেই তোর, তাই না? জানিস না কাল তালুকদার বাড়ি থেকে সবাই আসবে? একটু গা গতর নড়া না বোন। আমি একা এত কিছু কখন করব? বৃষ্টি তো রূপচর্চায় ব্যস্ত, যেন কাল আমাকে নাক ওকেই দেখতে আসছে। চোখ মুখ কুঁচকে ক্লান্ত শরীর ঠেলে বেলার রুমে ঢুকলো বাণী। বেলার পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলো। বড় আপার ক্লান্ত মুখখানা দেখে নড়ে চড়ে বসলো বেলা। মাথাটা টুপ করে বাণীর কোলে ওপর রেখে শুয়ে পড়ল। বাণীও মুচকি হেসে বোনের মাথায় বিলিয়ে কাটতে বলল, কি হয়েছে রে? সেই বিকেলে থেকে শুনছি তুই ঘরের কোণে লুকিয়ে আসিস। মন খারাপ কেন? কে কি বলেছে? বড় আপার আশকারা পেয়ে আহ্লাদে গলে পড়ল বেলা। নাক টানতে টানতে নিজের অপকর্ম চাপিয়ে রেখে শুধু দিগন্তের ব্যাপারটা বলল। দিগন্ত মেরেছে শুনে কিছুক্ষণ নীরব থাকলো বাণী। বেলাকে টেনে সোজা করে বসিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, দিগন্ত ভাই এমনি কিছু করে না বেলা। নিশ্চয়ই তুই এমন কিছু করেছিস যেটা ভাইয়ের ভালো লাগেনি, তাই মেরেছে। এখন কেঁদে ভাসিয়ে লাভ আছে? কি কাহিনী করেছিস তুই ভালো জানিস। তারপর বেলা চুলগুলো ঠিক করতে করতে আবার বলে উঠল, দিগন্ত ভাই আমাদের বড় ভাইয়ের মতো। সে একটু আধটু শাসন করলে সেগুলোকে খারাপভাবে নিবি না, বুঝলি? দিগন্ত ভাই মানুষটা যেমনই হোক না কেন আমাদের বোনদের সবসময় বাজে পরিস্থিতি থেকে আগলে রেখেছে। এখন ওসব নিয়ে মুড অফ করে যে ঘরে বসে আসিস, দেখছিস না আমার ওপর দিয়ে কত প্রেশার যাচ্ছে। একসাথে এত কিছু সামলাতে হিমশিম খাচ্ছি আমি। আম্মুও বেশি কাজ করতে পারছে না, বাত ব্যথা বেড়েছে। চাচি আম্মু তো রান্না বান্নার দিকটা সামলাতে ব্যস্ত। এত বড় বাড়ি জেরে মুছে পরিষ্কার করা কি চারটেখানি কথা? কাল দিনটা দেখতে দেখতে চলে আসবে, এখনও কত কাজ বাকি। তুই একটু দাদিমার কাছে গিয়ে সেদিকটা দেখাশোনা করলেও তো পারিস বোন। শুনছিস না ঘর থেকে কীরকম চিৎকার সুরছে? বেলা ঠোঁট উঠিয়ে বলল, আচ্ছা বড় পা। দিহান ভাই কত কিউট, ভালো ভদ্র একটা মানুষ। তার বংশের দিগন্ত ভাইয়ের মতো এরকম গন্ডা মাতাল রকচটা বদের হাড্ডি কীভাবে হলো বলো তো? গুরুজনদের এভাবে বলতে নেই বেলা। দিগন্ত ভাই বয়সে আমাদের থেকে অনেক বড়। বেলা ব্যাংসি দিয়ে হিসিয়ে বলল, গুরুজন না ছাই, এমন রামছাগলের মতো এক একটা হুঙ্কার সুরে আজ কতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় দিয়েছে জানো? বিয়াদব গুন্ডা লোক একটা। বাণী মৃদু রাগ নিয়ে বলল, আহ বেলা, কি হচ্ছে কি এসব? সে কিন্তু আমার হবু বাসুর হয়, এভাবে বলবি না। আচানক বেলার মুখটা আবার কালো হয়ে গেল। বাণীর গায়ের সাথে ঘেঁষে বসল। মন ভার করে বলে উঠল, তোমার বিয়ে হয়ে গেলে আমি একা হয়ে যাব বড় আপা। বৃষ্টি আপার সাথে তো আমার মিলে না, কেমন দুসাই ব্যবহার করে, ভালো লাগে না। ফুপিকে বলে বিয়ের পর তুমি এখানে থেকে যাও না আপা। আদরের ছোট বোনের আবদারে স্মিত হাসলো বাণী। বেলার গালে স্নেহের হাত রেখে বলল, তুই তো বোকা না, তাহলে বোকা বোকা কথা বলছিস কেন? বিয়ের পর মেয়েদের ঠিকানা শ্বশুর বাড়ি হয়, সে আমাদের নিজের ফুপি হোক না কেন। আমার বিয়ে হলে আমাকে তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে। তোরও তো বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকতে হবে, তখন কি আমাকে সাথে নিয়ে যাবি নাকি? হুম হুম বলতে বলতে বেলাকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই এক জিনিস একদমই নিতে পারে না বেলা। দূর থেকে একটু হাত নাড়ালেই হাসতে হাসতে গলা গড়ি খায়। এখনও একই অবস্থা হলো। বাণীর কাতুকুতু দেওয়াতে পিঠে খিল দেওয়া হাসিতে মেতে উঠল। বেলার সাথে তাল মিলিয়ে বাণীও হাসছে। দুবনের হাসিতে মুখরিত হলো পটুয়ারি বাড়ির আনাচে কানাচে। দরজার সামনে থেকে উকি দিয়ে বেলা আর বাড়ির কারবার দেখে বিরক্ত হলো বৃষ্টি। এদের দুজনের ন্যাকাষ্টি কাজ দেখলে শরীর রিরি করে ওর। ফেস মাস্কটা আলতো হাতে নাড়তে নাড়তে নিচের দিকে চলে গেল ও। কাল সবার সাথে দিগন্ত আসবে, তাই ওকে একদম ফিটফাট সুন্দরী হতে হবে।
ওকে দেখার পর যেন দিগন্ত চোখ ফেরাতে না পারে এমন সুন্দর হতে হবে। যদিও দিগন্তের কাছে পাত্তা পায় না ও, তাতে কি কাল দিগন্তকে পিঠ পটিয়ে ছাড়বে। পটুয়ারি বাড়িতে মোট সদস্য সংখ্যা ৮। বেলা দাদি রহিম পটুয়ারির ৩ সন্তান, রহমান পটুয়ারি, রাসেল পটুয়ারি আর মিতালি পটুয়ারি। রহমান পটুয়ারির ৩ কন্যা, বাণী, বৃষ্টি আর বেলা। রাসেল পটুয়ারির কোনো সন্তান নেই আর 2 ভাইয়ের আদরের বোন মিতালি হলো তালুকদার বাড়ির ছোট বউ। তাই 2 সন্তান দিহান তালুকদার আর দিশা তালুকদার। দিহানের সাথে বাণীর বিয়ে ঠিক করতে আসছে তালুকদার বাড়ির লোকজন। ভাইয়ের মেয়েকে নিজের পুত্রবধূ বানাতে চায় মিতালি। বেলা দাদা মারা গিয়েছে অনেক আগেই, বুড়ো দাদি রূপসান বেঁচে আছে এখনও। তোমার ভাইয়ের মেয়ের চলাফেরার লাগাম টানো মনি। ওর উগ্র আচরণের কারণে আমি কোনো স্টপ নিলে পরে দোষারোপ করতে পারবা না। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে জোর গলায় বলল দিগন্ত। ঘড়ির দিকে তাকালো মিতালি। 12টা বেজে গিয়েছে। দিগন্তের জন্য ডাইনিং এ অপেক্ষা করছিল সে। হাতের কাজটুকু তাড়াহুড়ো করে শেষ করে রান্নাঘর থেকে গরম কফি হাতে দিগন্তের পিছু ছুট লাগলো সে। চলবে।